আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে আরও বেশি স্বৈরশাসনের শঙ্কা বিএনপির। জাতীয় নির্বাচনের আগে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ। অপব্যবহার হওয়ায় রাষ্ট্রপতির ক্ষমার অধিকার সংশোধনে একমত রাজনৈতিক দলগুলো, জানালেন আলী রিয়াজ। দ্রুত জাতীয় সনদ চায় বিএনপি, বললেন সালাউদ্দিন। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, বলছে এনসিপি। গণসংযোগ বাধাগ্রস্ত ও অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ ১৪ জুলাই। ওয়্যারলেস কথোপকথন ও গুলির ভিডিও থাকায় আসামিদের পার পাওয়ার সুযোগ নেই, বলছে প্রসিকিউশন। এবং মব সহিংসতায় জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি সেনা সদরের। ১১ মাসে কিশোর গ্যাংয়ের ৪ শতাধিক সদস্য গ্রেফতার। সেনা অভিযানে বান্দরবানে KNA কমান্ডার সহ নিহত ২। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এদিকে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত টেলিকম নীতিমালা সীমাবদ্ধতা তুলে জাতীয় নির্বাচনের আগে এটি প্রণয়ন ঠিক হবে না। দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় পিআর বা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি। জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বেশ কিছু দল এই পদ্ধতিতে একমত হলেও এতে আপত্তি জানিয়ে আসছেন বিএনপি, তাদের শরিক সহ একাধিক দলের নেতারা। বৃহস্পতিবার রংপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি বলেন, আনুপাতিক হারে ভোট হলে দেশকে আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদেরকে এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। আমরা চেয়েছি সেই ভোট চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন। এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এমন একটি নীতি প্রণয়ন করা ঠিক হবে না। লিখিত বক্তব্যে তিনি বলেন, নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় সুযোগ নিতে পারে বড় কোম্পানিগুলো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেনি সরকার। সরকার কিন্তু এই যে কোনো এত বিশাল এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা, বা যারা পার্টি এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়া কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই, আমাদের কাছে কোনো মতামত চাই। সুষ্ঠু ভোটের মাধ্যমে যারাই নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। অপব্যবহার হওয়ায় রাষ্ট্রপতি একক ক্ষমতা বলে ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি সুপ্রিম কোর্টের স্থায়ী আসন রাজধানীতে এবং প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চের মাধ্যমে বিচার কাজ করা হবে। এই দুইটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হওয়ায় ধন্যবাদ জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে। মৌলিক সংস্কার প্রস্তাবের 20টির মধ্যে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং
জরুরি অবস্থা জারি এই 3টি বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচ্য বিষয় ঠিক করা হয়। এর মধ্যে 2টি বিষয় আলোচনা হয়। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার 9ম দিনের বৈঠকের শুরুতে যে সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে সবাই একসঙ্গে বসার পথ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেসব দিন মনে করিয়ে দেন আলী রিয়াজ। বলেন, রাষ্ট্র গঠনে যে সুযোগ এসেছে তা হেলায় হারানো যাবে না। 53 বছরে এমন আলোচনার সুযোগ আসেনি। অন্যান্যদের আলোচনায় আপনাদের অবস্থান হয়তো আরো জোরদার হবে, আপনারাও আপনাদের অবস্থান। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও অপরাধীরা সুযোগ পাবে বলে আশঙ্কা এনসিপি নেতাদের। দলটির গণসংযোগ বাধাগ্রস্ত করতেই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে দাবি করে নেতারা বলেন, যারা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এর সঙ্গে জড়িত। জুলাই পদযাত্রার 3য় দিনে নীলফামারীতে পথসভায় কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই অভ্যুত্থান স্মরণে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে পথসভা করেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন। সেখান থেকে বিহারি ক্যাম্পে পরিদর্শনে যান তারা। নতুন বাংলাদেশে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার না হলে অপরাধীরা আবারও মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন, বিষয়টা এমন না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয়, সে ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন, এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে এটি সংবিধান না, সেটা হচ্ছে আওয়ামী বিধান। এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনসংযোগকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা করা হয়েছে। যারা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি। আমরা যে সারা দেশে পদযাত্রা করছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ব্যাহত করার জন্য, ভয় দেখানোর জন্যই এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। যারা এই গণ অভ্যুত্থানকে ব্যাহত করতে চায়, মানুষ আবারও রাজপথে নামবে, এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। নাহিদ আরো বলেন, ককটেল হোক বুলেট হোক কোনো কিছুই দমিয়ে রাখতে পারবে না এই অভ্যুত্থানকে। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। ককটেল হোক বুলেট হোক সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। পরে সৈয়দপুরের পাঁচমাথা মোড়ে গণসংযোগ করেন এনসিপির শীর্ষ নেতারা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, নীলফামারী। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। তেসরা জুলাই কোটা বাতিল সহ 4 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এরপর প্রতিটি দিন শিক্ষার্থীদের সামনে নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হলেও নিজেদের দাবি আদায়ে অনড় ছিলেন কোটা বিরোধী আন্দোলনের নেতারা। আজ দেখে নেব কোটা আন্দোলনকে ঘিরে গত বছরের এদিনের ঘটনা প্রবাহ। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। 3রা জুলাই দুপুর 2:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। বৃষ্টি উপেক্ষা করে কোটা বিরোধী স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে এগুতে থাকে শিক্ষার্থীদের স্রোত। এদিন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ 4 দফা দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা অবরোধ করে রাখেন শাহবাগ মোড়। একই দাবিতে ঢাকার বাইরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘোষিত 4 দফা দাবি বাস্তবায়িত না হলে দেশ জুড়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন রাজনীতিকরা, সরাসরি যাচ্ছে সেখানে। বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদ কিংবা এই ধরনের কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক কোনো সরকার কখনো জন্ম নিতে না পারে কিংবা ফিরে না আসতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় জায়গাটা হচ্ছে যে শাসন ব্যবস্থার মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যাতে করে জবাবদিহি থাকে। এখন ক্ষমতার প্রশ্নটিতে যেগুলো অপরিহার্য, একেবারেই অপরিহার্য ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য,
সেই সব ন্যূনতম বিষয়ে আমরা ঐক্যমত তৈরির জন্য চেষ্টা চালাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবেই, কিন্তু যাকে বলে রুলস অফ দি গেম, কিভাবে আমরা এই পুরো রাজনৈতিক ব্যবস্থাটা কোন নিয়মে চলবে তার ন্যূনতম জায়গাগুলো, যেটা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে এবং যে কোনো ফ্যাসিবাদী তৎপরতাকে পদ্ধতিগতভাবে ব্যবস্থাগতভাবে রুখে দেওয়ার জন্য চেষ্টা করবে, সেই ব্যবস্থা নির্মাণের কাজটাই আমাদের লক্ষ্য। ফলে সেই উপলব্ধি রাজনৈতিক দলগুলো সকলেই করবেন এবং আমরা সবাই সেই জায়গাতে ন্যূনতম ঐকমত্য হতে পারবো। সেটাই জাতি প্রত্যাশা করে, দেশের মানুষ প্রত্যাশা করে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে সেটাই আমাদের সামনে দাবি রাখে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিচার শুরু হবে কিনা জানা যাবে 14 জুলাই। বৃহস্পতিবার সব আসামির করা অব্যাহতির আবেদনের শুনানি শেষে এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের প্রত্যাশা, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকায় আসামিদের বিচার শুরুর আদেশ পাবেন তারা। মূল বিচারের জন্য প্রস্তুত হচ্ছে 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা মামলা। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিচার শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানাতে 1.5 সপ্তাহ সময় নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার এই মামলায় গ্রেফতার 4 আসামিকে হাজির করা হয় বিচারকের সামনে। এদিন গ্রেফতার এবং পলাতক মিলিয়ে মোট 8 আসামির অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হয়। পাল্টা জবাব দেয় প্রসিকিউশন। উভয় পক্ষের প্রায় 1.5 ঘন্টা শুনানি শেষে আসামিদের বিচার শুরু করা হবে কিনা তা জানানোর জন্য 14 জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সাক্ষ্য, ওয়্যারলেস কথোপকথন, গুলি করার ভিডিও থাকায় কোনো আসামির পার পাওয়ার সুযোগ নেই। একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে কাকে? যে লোকটা তার থেকে অনেক দূরে আছে, যে লোকটা ঢিল মারলে তার গায়ে লাগবে না, টার্গেট করে গুলি করছে। তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম আয়েসে বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যেয়ে গুলি করছেন। 2 আসামির আইনজীবী বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুলি করতে বাধ্য করা হয়েছে। গ্রেফতার অন্য 2 জনের আইনজীবীর দাবি, সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল, সে কমান্ডটা পালন করেছে। কনস্টেবল তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার উপর প্রযোজ্য দেশীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন। সুতরাং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো অপরাধ করেননি। আদেশ যেহেতু 14 তারিখ ধার্য করা হয়েছে, 14/7/25 আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। মব সহিংসতা করে জনদুর্ভোগ বা জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী। যারাই মবের সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। দুপুরে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন কর্নেল শফিকুল ইসলাম। নিয়মিত অভিযান চালিয়ে বান্দরবানে KN এর শক্তি কমিয়ে আনা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতার ঘটনায় দেখা দেয় উদ্বেগ। কখনো কখনো ছাত্র জনতার আড়ালে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে অসাধু চক্র। আগেও মবের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে সেনাবাহিনী। তবে এবার দেয়া হলো কঠোর হুঁশিয়ারি। মব সহিংসতার বিরুদ্ধে 0 টলারেন্স নীতিতে যাচ্ছে সেনাবাহিনী। গত 22 জুন উত্তরায় নিজ বাসভবনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব AKM নুরুল হুদা মব ভায়োলেন্সের শিকার হন। এ প্রেক্ষিতে 22 জুন তারিখে ঘটনার পর সেনাবাহিনী 23 জুন তারিখে উত্তরা থেকে উক্ত ঘটনার সাথে জড়িত মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করে। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী, যেখানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মনোযোগ দেওয়া হচ্ছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে। গত 29-30 জুন মীর হাজারিবাগ আলামিন সন্ত্রাসী গ্রুপের 2 জন সক্রিয় সদস্য আনিস ও হাসানকে গ্রেপ্তার করা হয়। উক্ত অভিযানে 3টি বিদেশি পিস্তল, 1টি বিদেশি রিভলভার, 3টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযানে গত সপ্তাহে 45 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 5521 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। এদিকে বৃহস্পতিবার ভোরে পার্বত্য জেলা বান্দরবনে KNF এর সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে সেনাবাহিনী। পাহাড়ে নিরাপত্তা পরিস্থিতির আগের থেকে উন্নতি হয়েছে বলেও দাবি তাদের। গত 2 সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, 23 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং একটি UPDF এর ক্যাম্প ধ্বংস করে।
এ সকল অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটিতে বিশেষ অভিযান পরিচালনাকালে একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনীর অভিযানের ফলশ্রুতিতে বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায় কেএনএফের ভয়ে বসতবাড়ি হতে পালিয়ে যাওয়া বান্দরবনের 138 জন বম উপজাতি পুনরায় তাদের বসত ভিটায় ফেরত এসেছে। গত 2 সপ্তাহে সারা দেশে চলা অভিযানে 26 অবৈধ অস্ত্র, 100 গোলা বারুদ ও 45 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরা পালনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পুরান ঢাকার হোসেনি দালান কর্তৃপক্ষ। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। মাতমে নিষিদ্ধ করা হয়েছে চাকু কিংবা দেশীয় অস্ত্রের ব্যবহার। ওই দিন পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে ডিএমপি। পবিত্র মহরম মাসের শুরু থেকে ব্যস্ত শিয়া সম্প্রদায়। নানা ধর্মীয় রীতি পালনের মাধ্যমে এখন অপেক্ষা তাজিয়া মিছিলের। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান পরিদর্শনে আসেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার হোসেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখেন পুরো প্রাঙ্গণ। শিয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে জানান ইমামবাড়ার প্রবেশ পথে বসানো হয়েছে আর্চওয়ে, করা হবে দেহ তল্লাশি। এছাড়াও থাকবে মিছিল জুড়ে সাদা পোশাকের গোয়েন্দা। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইমামবাড়ার আশেপাশে সংশ্লিষ্ট এলাকায় চেকপোস্টের তৎপরতা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে মিছিলকে কেন্দ্র করে পটকা ও আতশবাজি ফোটানো যাবে না। মাতমে চাকু, দেশীয় অস্ত্র কিংবা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করেছে পুলিশ। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। মিছিলের দিন পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়েছে ডিএমপি। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়ালো চীন। ডেঙ্গু প্রতিরোধে 19,000 কম্বো কিট তুলে দেন চীনা দূতাবাস কর্মকর্তা। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, ডেঙ্গু মোকাবেলায় সব রকম প্রস্তুতি রয়েছে সরকারের। সরঞ্জাম সংকট থাকলেও তা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এবার বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে 11,000 আর মৃত্যুর সংখ্যা অর্ধশতের কাছাকাছি। দেশের 62 জেলায় ছড়িয়েছে ডেঙ্গু। কোথাও কোথাও দেখা দিচ্ছে শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম সংকট। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ দিল চীন। বৃহস্পতিবার সকালে চীন সরকারের পক্ষ থেকে 19,000 কম্বো কিট হস্তান্তর করা হয়। এসব কিটে একসঙ্গে NS1, IgG ও IgM পরীক্ষা করা যাবে, যা ডেঙ্গু শনাক্তে আরও কার্যকর হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, চীনের সহযোগিতা শুধু কিট, ভ্যাকসিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাদের সঙ্গে ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট প্ল্যান, ভ্যাকসিন সক্ষমতা গড়ে তোলা এবং রোবোটিক্স সহ নানা বিষয়ে সহযোগিতার আলোচনা চলছে। চায়নার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার মধ্যে স্বাস্থ্য একটা অগ্রাধিকার খাত এবং এটা ভবিষ্যতে আরও বেশি দৃশ্যমান হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তরের জন্য যে অবকাঠামোগত সম্প্রসারণ, প্রযুক্তিগত সম্প্রসারণ, সব ক্ষেত্রে চাইনিজদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেড জোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেই জায়গাগুলো আক্রান্ত হটস্পট হচ্ছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষজ্ঞ প্রেরণ, অ্যাম্বুলেন্স প্রেরণ, ডায়াগনস্টিক কিটস এবং ইভেন আজকাল যে ম্যানেজমেন্টে যে আধুনিক বন্দোবস্ত যেগুলো এসছে, বেডসাইড ইলেকট্রো কিট, আল্ট্রাসোনোগ্রাম, সবগুলো ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করছি হটস্পটগুলোকে অন্তত অ্যাড্রেস করার। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ডাক্তার সাইদুর রহমান। যদি সামনে বেড়ে যায় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য হাহাকার। বাসাবাড়ি, ফিলিং স্টেশন থেকে শিল্প কারখানা, কোথাও নেই গ্যাসের চাপ। নিয়মিত বিল পরিশোধ করেও গ্রাহকের কাঁধে বাড়তি খরচের বোঝা। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, সমস্যা সমাধানে বিকল্প উৎস খুঁজে বের করা উচিত। ওমর ফারুকের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। চুলা ম্যাচ মারি আপনি চুলা দাঁড়াতে পারবেন। মাই গড, ভাত রান্না করতে অলরেডি 2 ঘন্টা। 150 প্রেসার, এই প্রেসারে গ্যাস নিয়ে তো আমাদের হয় না। মালিকের কারেন্ট বিল যা আছে তেলটা হয় না। চলছে গ্যাসের জন্য হাহাকার। রান্নার গ্যাসটুকুও যেন সোনার হরিণ। আগারগাঁওয়ের এই বাড়ির মতো রাজধানীর প্রায় সব এলাকার একই দশা। বছর যাবতীয় কি শুধু চেষ্টাই করা হচ্ছে? রাতে 2টা দিকে আমাদের রান্না করতে হয়। বাচ্চাদের কি সেই বাসি খাবারটা খাওয়ানো যায়? রান্না বাড়া করে অফিসে যাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। কিন্তু বছরের পর বছর ধরে এই সমস্যা তো নিত্যসঙ্গী ঢাকাবাসীর। সবচেয়ে বেশি ভোগান্তিতে মিরপুর 12, পল্লবী, খিলগাঁও, ফার্মগেট, হাতিরপুল ও রামপুরার বাসিন্দারা। অনেকে বাধ্য হয়ে ভরসা রাখছেন মাটির চুলায়। লাড়কি 15 টাকা কেজি লাড়কি দিয়ে আইনা রান্নতে হয়। মিট করে মন যে মোমবাতি জ্বলে, 4-5 বছর ধরে বেশি জ্বলতেছি, এই সমস্যাটা বেশি। গ্যাস একদম স্লো। আর যেসব বাড়িতে আপনার কার্ড নাই, ওইসব বাড়িতে আরো বেশি সমস্যা। শুধু কি বাসাবাড়ি, ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা, কোথাও নেই গ্যাসের চাপ। 2 ঘন্টা 3 ঘন্টা করে গ্যাস পাই 100 টাকা, 80 টাকা। হবে কিভাবে? গাড়ি জমা উঠতে পারি না। রাত আর দিন নাই, সবসময় সিরিয়াল থাকে পাম্পে। হয়তো 200, 250, 300 টাকার গ্যাস দিতে। সেটার জন্য আমার মনে হয় প্রতিটা গাড়ি 100-150 টাকার গ্যাস আপনার এখানে খরচ করছে, পাশাপাশি 2-3 ঘন্টা সময় দিচ্ছে। গ্রাহকরা বলছেন, গ্যাস সংকট থাকলেও বিল পরিশোধ করতে হচ্ছে নিয়মিতই। বিকাল 3টা-4টার দিকে আপনার শুধু 50 এসে পড়বে, মানে একটু লো প্রেসার। মালিকের কারেন্ট বিল যা আছে তেলটা হয় না। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে এলএনজির নতুন উৎস খুঁজে বের করা উচিত। সবকিছু হিসাব করলে মানুষ এলএনজির থেকেও বেশি দামে গ্যাস কেনে। একদিকে সরকারের উপেক্ষা অবহেলা, অন্যদিকে আমাদের প্রতিবাদী না হওয়া, সরকারি কর্তৃপক্ষের অপরাধ হিসেবে চিহ্নিত না করা অক্ষমতা। এই অবস্থার কারণে আমরা কোনো অব্যবস্থা থেকেই আমরা পরিত্রাণ পাচ্ছি না। বর্তমানে বিদ্যমান গ্যাসের চাহিদার 30%-এরও বেশি পূরণ করছে এলএনজি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। গুলশান লেক এখন ময়লা আবর্জনার ভাগাড়। পুরো লেক বয়ে বেড়াচ্ছে নোংরা আর দূষিত পানি। এই এলাকার বাসিন্দারা তো বটেই, অফিসগামীদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে এই দূষণের কারণে। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনে বারবার ধর্ণা দিয়েও মিলছে না প্রতিকার। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, 2025-26 অর্থ বছরে খাল পরিষ্কার কার্যক্রমে 35 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও গুলশান লেকের জন্য নির্দিষ্ট কোনো বাজেট রাখা হয়নি। ওমর ফারুকের ক্যামেরায় তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। এ যেন প্রদীপের নিচে অন্ধকার, নেই গুলশানের আভিজাত্যের ছিটে ফোটাও। সূত্র অট্টালিকার পাশেই লেকের বেহাল দশা। বাতাসে ভাসছে পচা পানির দুর্গন্ধ। ওয়াকওয়ের পাশ ঘেঁষে উকি দেওয়া ময়লা আবর্জনা এভাবেই চলে যাচ্ছে লেকের পেটে। হাঁটার পথ জুড়েই যেন ময়লার ক্যানভাস। নগরবাসী বলছেন, বিকেলের মুক্ত বাতাস, সুস্বাস্থ্যের জন্য হাঁটাহাঁটি কিংবা একটু নির্জনতা, এখন কিছুই মিলছে না গুলশান লেকে। অনেক দুর্গন্ধ, আপনি এখানে গেলে বুঝতে পারবেন। ওই কর্নারে যেতে হলে আপনাকে অবশ্যই নাক বন্ধ করে যেতে হবে। অনেক সময় গন্ধে বমিও আসে, মাছ পচা যায়, তারপরে অনেকে ময়লা ফালায়, অনেকে পচা জিনিস ফালায়, এই জন্য তো বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। লেকের পচা পানি ও ময়লা আবর্জনায় গুলশান লেক এখন মশার প্রজনন ক্ষেত্র। নেই নিয়মিত ময়লা পরিষ্কারের উদ্যোগ, ড্রেনেজ ব্যবস্থাও নড়বড়ে। নগর ভবনে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ নগরবাসীর। পথ দিয়ে যাইতে আসতে যখন দেখি যে এরকম নোংরা পরিবেশ আমাদের জন্য খুবই অস্বস্তিকর। ময়লা আবর্জনের জন্য মাছ থাকে না, পানি যদি ভালো থাকতো মাছ উৎপাদন আর বেশি হতো। আমরা চাই এগুলা যেন সবাই যেন সতর্ক হোক। এভাবে চলতে থাকলে একদিন লেকের অস্তিত্বই বিলীন হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন বাসার সুয়ারেজ কানেকশন ডিরেক্টলি এই লেকের সঙ্গে যুক্ত, যার জন্য পানিটা কখনো পরিষ্কার হচ্ছে না। একমাত্র রাজুক এবং সিটি কর্পোরেশন, ওয়াসা, এই তিনটে মিলে যখন সমন্বয় হবে তখনই দেখবেন লেকের পানি পরিষ্কার হয়ে যাবে। সিটি কর্পোরেশনও সময়ে সময়ে এগুলো পরিষ্কার করা থেকে শুরু করে আর যেন এই ধরনের কাজ না হয় সেটা দেখভাল করা ওনাদের। রাজুকের থেকেই তো এই প্ল্যান্ট সিটিগুলো তৈরি হয়েছে, তো তাদেরও দায়িত্ব আছে যে এই লেকগুলাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবে।
2025-26 অর্থ বছরের বাজেটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল পরিষ্কার কার্যক্রমে 35 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যদিও গুলশান লেক পরিষ্কারে নির্দিষ্ট কোনো বাজেট রাখা হয়নি। এই ক্রাইসিসগুলো আমরা পাই, ধরেন সকালবেলা 8টার মধ্যে পুরো শহরটাকে আমরা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করি, 12টা বাজার আগেই পুরো শহরের মধ্যে পলিথিন, কাগজ, ময়লা রাস্তার মধ্যে করছে। সুতরাং আমরা আমাদের কাজের সাথে তো আমরা নাগরিকরা যখন এই কাজগুলো নিজেরা একটুখানি ময়লাটা কম করবেন তাহলে ভালো হয়। আবর্জনায় ঢাকা এই জলাশয় শহরের হৃদয়ে যেন বিষ ঠেলে দিচ্ছে। তাই প্রশ্ন উঠেছে, এই শহর কি সত্যি বাসযোগ্য আছে নাকি অভ্যস্ত হয়ে পথ চলা নিত্যদিন? প্রতিদিন এই লেকের ধার দিয়ে হেঁটে চলাচল করেন শত শত মানুষ, কিন্তু সেই চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এখানকার ময়লা, দুর্গন্ধ আর অব্যবস্থাপনা। শুধু সৌন্দর্য রক্ষার খাতিরেই নয়, বরং পরিবেশ রক্ষার তাগিদেই এখন দরকার নিয়মিত তদারকি আর বাস্তবমুখী পদক্ষেপ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলা মামলায় সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে দুর্জয়ের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে দুর্জয়কে গ্রেফতার করে ডিবি। তিনি মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক ছিলেন। গত বছরের 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। দুর্জয় এমপি থাকাকালীন সময়ে সে সর্বোচ্চ দুর্নীতি করছে। স্কুল, কলেজ এবং এলাকাবাসীকে জিম্মি করে সে বিভিন্ন রকম উৎকোচ গ্রহণ করছে। দুর্জয়ের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। স্কুল কলেজ ছাত্রীরা যেখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছিল, আজকের এই আসামি তার নির্দেশে এই আসামিরা এই শান্তিপূর্ণ সমাবেশে সেখানে উপর্যুপুরে গুলি করে। সেখানে গুলিতে শটগান, পিস্তল, রিভলভার, বুলেট এবং চাপাতি, রড, রামদা সব ব্যবহার করেছে এবং অনেক ছাত্র সেখানে আহত হয়েছে। ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকার অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া 4 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ রায় দেন। তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, সাক্ষীরা আসামিদের শনাক্ত করতে ব্যর্থ হলেও 3 জনের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষের দাবি, 4 আসামির জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে এসেছে। 2015 সালের 28 সেপ্টেম্বর গুলশানের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাভেলা। পরে ইসলামিক স্টেট হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে দাবি করে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইট। মামলা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশ বিদেশে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়। এই মামলায় সকলকেই খালাস না দিয়ে 3 জনকে যাবজ্জীবন দিয়েছে, যদিও তাদের কারো বিরুদ্ধে কোনো একটা সাক্ষী নাই। তামজিদ আহমেদ রুবেল তার 164 সে নিজে বলেছে যে ভিকটিমকে 4টি গুলি করেছে। আর মিনাজুল আবেদিন রাসেল সে মোটরসাইকেল চালিয়ে আসামি রুবেলকে ভিকটিমের কাছে নিয়ে যায় এবং গুলি করার পর মোটরসাইকেল সহ একসাথে তারা চলে। পুরে শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী বাবু খান ওরফে টুন্ডা বাবুকে ফের আটক করেছে র্যাব। সম্প্রতি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মোহাম্মদপুরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিলেন তিনি। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পৃথক হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী, চুরি থেকে ছিনতাই, হত্যা থেকে অপহরণ, নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত 28 ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করেছিল র্যাব। তবে 2 মাসের বেশি সময় কারাগারে থাকার পর জামিনে বের হন এই সন্ত্রাসী। আগের তুলনায় দ্বিগুণ শক্তিতে শুরু করেন সন্ত্রাসী কার্যক্রম। সর্বশেষ 2 জুলাই নড়াইলে র্যাব 2 ও 6 এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয় টুন্ডা বাবুকে। কবজিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে তার শূন্য জায়গা পূরণ করার জন্য সে আরও দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। শিশু, মহিলা, বৃদ্ধ যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে, গাড়ি থামিয়ে
নির্বিচার নৃশংসভাবে চাপাতি ব্যবহার করে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার খালপাড় থেকে রতন নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত ইউনুস নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া কুমিল্লার তিতাসে হাত পা বেঁধে রাজমিস্ত্রি মোস্তফাকে হত্যার ঘটনায় জড়িত 2 আসামিকেও গ্রেফতার করেছে র্যাব 11। দ্বন্দ্ব সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে পার্শ্ববর্তী একটি দেশে পালানোর চেষ্টা করছিল। র্যাব 13 থেকে একটা টিম দিয়ে গতকাল তাকে অ্যারেস্ট করা হয়। মোস্তফা তার যে মিস্ত্রি ছিল 2 জন, তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে বাকবিতণ্ড হয়। ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে, তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায়। টুন্ডা বাবুসহ 3 আসামিকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশে 20 থেকে 29 জুন পর্যন্ত 24 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেছেন, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটাকে সামাল দিতে পারেনি। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, মাদক। আমরা আমাদের তরুণ বাচ্চা ছেলেমেয়েদেরকে ঠিকমতো করে মানুষ করতে পারছি না। এখন এসেছে এই মোবাইল এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ সারা পৃথিবী যদি করতে পারে, আমার দেশ কেন করতে পারে না? একটি বয়সের নিচে এই অ্যাক্সেসই থাকবে না। মুরাদনগরে আমি কাল গিয়েছি, পুলিশ তৎপর হয়েছে। 5 জনকে ইনক্লুডিং যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমার মতে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। রাজস্ব ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে এনবিআরের 2 সদস্য সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে সম্পদের ফিরিস্তি খুঁজবে দুদক। এদিন ভুয়া পাসপোর্টে মধ্যপ্রাচ্যে নারী পাচারের অভিযোগে বিএমইটি সহ এজেন্সির 9 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আন্দোলনের রেশ কাটতে না কাটতে প্রতিদিনই দুদকে জালে জড়াচ্ছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা। গত কয়েকদিনে এনবিআর সদস্য, সংস্কার ঐক্য পরিষদের নেতাসহ 11 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন করে আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, যাদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকির সুযোগ সহ বিস্তর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ নিজেদের লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন, এই মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। এদিন গৃহকর্মী হিসেবে ভুয়া পাসপোর্টে নারীদেরকে মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগে বিএমইটি সহ এজেন্সি সংশ্লিষ্ট 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যে গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে অপ্রাপ্তবয়স্ক নারীদের ছাড়পত্র প্রদানে অনুমোদনের নোট উপস্থাপন করে এবং এজেন্সিগুলোকে জালিয়াতি এবং নিয়ম বহির্ভূতভাবে ছাড়পত্র প্রদানে সহায়তা করে বিএমইটির কিছু কর্মকর্তা। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 20 কোটি টাকা ঘুষ লেনদেনের অনুসন্ধানে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে আগামী 14 জুলাই তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 5 বছরে দেশে সেমিকন্ডাক্টর খাতে $100 কোটি পর্যন্ত বিনিয়োগ আসতে পারে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। এজন্য প্রয়োজন বিনিয়োগ সহায়ক পরিবেশ, যা সরকারকে নিশ্চিত করতে হবে। বুধবার সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার চলমান শতকের সবচেয়ে সম্ভাবনাময় শিল্প। 2030 সালে এর বাজার হতে পারে লাখ কোটি ডলার। বাংলাদেশও বিকাশমান এই শিল্পে ক্ষুদ্র পরিসরে যুক্ত হচ্ছে। এই শিল্পের উন্নয়নে সুপারিশ চেয়ে চলতি বছরের জানুয়ারিতে সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স গঠন করে সরকার। কমিটি 1 জুলাই প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এ নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন কমিটির প্রধান চৌধুরী আশিক মাহমুদ। জানান, এই শিল্পকে এগিয়ে নিতে সরকার আলাদা তহবিল করবে। প্রথমটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমাদের যেই
যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা কিভাবে আসলে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারি। দ্বিতীয়টা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড পলিসি সাপোর্ট। সরকার থেকে আসলে কি পলিসিগত চেঞ্জ করা লাগবে বা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া লাগবে, যাতে ইন্ডাস্ট্রিতে যদি কোনো জায়গায় ফান্ডিং শর্টেজ থাকে ফর এক্সাম্পল, সেই জায়গাগুলোতে সরকার কিভাবে ইন্টারভিন করতে পারেন। আর শেষটা হচ্ছে গ্লোবাল লিঙ্কেজ অ্যান্ড কোলাবোরেশন। এ সময় তিনি আরও জানান, আগামী 5 বছরে দেশের সেমিকন্ডাক্টর খাতে $100 কোটি পর্যন্ত বিনিয়োগ আসতে পারে। এজন্য প্রয়োজন সহায়ক পরিবেশ নিশ্চিত করা। এই রেকমেন্ডেশনগুলো যদি সঠিকভাবে কার্যকর করা হয় তাহলে আমি মনে করি এখানে কয়েকশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসা একেবারেই কঠিন ব্যাপার না। ইনফ্যাক্ট $1 বিলিয়ন উপর ইনভেস্টমেন্ট আসা উচিত, বাট সেটা করার জন্য আমাদের একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি খাত মিলে একসঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশে আসলে মোস্টলি সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর সামষ্টিক অর্থনীতিতে বাড়ছে স্থিতিশীলতা। নিয়ন্ত্রণ উঠিয়ে নেওয়ায় বাড়ছে আমদানি ব্যয়। সদ্য শেষ হওয়া অর্থবছরে বেড়েছে প্রায় 12.5%। কেন্দ্রীয় ব্যাংক বলছে ডলারের মজুদ বাড়ায় আমদানি ব্যয় বাড়ানো গেছে। এতে অর্থনীতিতেও চাঞ্চল্য ফিরছে বলে মত ব্যবসায়ীদের। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। রিজার্ভের পতন ঠেকাতে ডলার ব্যয় কমানোর জন্য আমদানির গলা চেপে ধরেছিল বিগত সরকার। নিত্যপণ্য ও জ্বালানি ছাড়া নিয়ন্ত্রণ করা হয় অন্যান্য পণ্য আমদানি। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাড়ছে রেমিটেন্স ও রফতানি, কমছে অর্থ পাচার। এতে রিজার্ভ তথা ডলারের মজুদ বাড়ায় প্রত্যাহার হয়েছে আমদানি নিয়ন্ত্রণ, বাড়ছে আমদানি ব্যয়। কেন্দ্রীয় ব্যাংক জানাচ্ছে 2024-25 অর্থবছরে ব্যয় ছিল $7,114 কোটি, বছর ব্যবধানে যা প্রায় 12.5% বেশি। অন্যদিকে ঋণপত্র খুলতে ব্যয় হয়েছে $7,007 কোটি। রিজার্ভ পজিশনটা যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হচ্ছি। আবার সরকারি বিভিন্ন মেগা প্রজেক্টে যেগুলো কিস্তি ছিল সেগুলো ব্যাংকগুলো পরিশোধ করছে এবং খেলাপি ওখানে কিন্তু আমরা খেলাপি হচ্ছে না। এরপরেও নর্মাল যে ইম্পোর্ট এলসিগুলো সেগুলো আমরা প্রায় $71 বিলিয়ন এক বছরে পরিশোধ করছি। তার মানে অর্থনীতির একটা সক্ষমতার একটা পরিচয় পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানাচ্ছে 14টি বিলাসী পণ্য ছাড়া বর্তমানে আমদানি নিয়ন্ত্রণ নেই। কমানো হয়েছে খোলা ঋণপত্রের বিপরীতে ব্যাংকে নগদ জমা দেওয়ার পরিমাণও। এই নীতিকে সমর্থন করে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়লে অর্থনীতিতে চাঞ্চল্য বাড়ে। বিজনেসের যে টার্নআউটটা হয় সেটাতে আমদানি বাড়লে আসলে সেটা আমাদের জন্য উপকারী হয়। তো ফলে যখন এক্সপোর্ট বাড়ে তো অবভিয়াসলি বাই ডিফল্ট আমদানিটা কিছুটা বেড়ে যাবে। ফলে আপনি যদি এক্সপোর্টের গ্রোথের সাথে আমদানির গ্রোথ মিলান এবং ওভারঅল যে একটা আটকানো একটা পরিস্থিতি ছিল সেটা থেকে যখন খুলছে সবকিছু মিলে আমি স্বাভাবিকভাবেই দেখছি আমদানিটাকে আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে, সামষ্টিক অর্থনীতির সঠিক ব্যবস্থাপনার ফলে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ বেড়ে $2,000 কোটি হয়েছে। এতে গেল বছরের তুলনায় আমদানি ব্যয় বাড়লেও স্থিতিশীল আছে মুদ্রা বিনিময় হার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সদ্য বিদায়ী অর্থবছরে 32,96,000 কন্টেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। একই সময় কার্গো হ্যান্ডলিং হয়েছে 13 কোটি মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রা অর্জন না হলেও 2024-25 অর্থবছরে 75,432 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে 32,96,000 কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। 2023-24 তুলনায় গত অর্থ বছরে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 1,28,000 বেশি। একই সঙ্গে কার্গো পণ্য হ্যান্ডেলিংও পৌঁছেছে 13 কোটি মেট্রিক টনের ঘরে, যা আগের অর্থ বছর 2023-24 ছিল 12 কোটি 32 লাখ মেট্রিক টন। একই সময়ে পণ্যবাহী জাহাজ বেশি এসেছে 106টি। কর্মকর্তা কর্মচারীদের যে সার্বক্ষণিক কাজ করার যে মানসিকতা এবং আমাদের শ্রমিক, বিশেষ করে ইউজার যারা, স্টেক হোল্ডার যারা, সবারই একটা আন্তরিক প্রচেষ্টায় আমরা এই অর্জন করতে পেরেছি। বন্দরের মতো কন্টেনার হ্যান্ডেলিংয়ে এগিয়ে রয়েছে বেসরকারি 21টি অফডকো। বিদায়ী অর্থ বছরে 14.72% প্রবৃদ্ধি হিসাবে 7,77,000 রপ্তানি এবং 3.71% প্রবৃদ্ধি হিসাবে 2,65,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে।
যে বিগত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে যদিও আমরা বিভিন্ন রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে গেছি, তারপরও ডলার রিজার্ভ, তারপর ডলারের বিপরীতে টাকা যে ডিভ্যালুয়েশন, এই জিনিসগুলোতে আমরা আরও শক্ত অবস্থানে চলে গিয়েছি এবং আমাদের ব্যবসায়ী মহল ঘুরে দাঁড়িয়েছে। তবে অর্থ বছরের শেষ দিকে শুল্ক কর্মকর্তাদের ধর্মঘটের কারণে বন্দরে বেশ কিছু কন্টেনার আটকা পড়ে। এই অবস্থায় আমদানিকারকরা বলছেন 4 গুণ স্টুডেন্টের মতো জরিমানার কারণে তারা ক্ষতির মুখে পড়ছেন। অন্তত চট্টগ্রাম বন্দরে যে সমস্ত চার্জগুলো আমাদের অতিরিক্ত গুনতে হবে সে বিষয়ে যাতে বন্দর কর্তৃপক্ষ যাতে একটা বিবেচনা করে যে কেন ওই সময়ের জন্য অতিরিক্ত টাকাগুলো আমদানিকারকরা পে করবে। বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 80,402 কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে 75,432 কোটি টাকা। গণ আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল অর্থ বছর, এরপর ভয়ঙ্কর বন্যা, আর অর্থ বছর শেষ হয়েছে রাজস্ব কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে। এত কিছু জটিলতার পরও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি হয়েছে বন্দরে, প্রবৃদ্ধি হয়েছে কাস্টমসে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাইরের খবর, যুক্তরাষ্ট্রের শিকাগোতে নৈশ ক্লাবের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও 14 জন। স্থানীয় সময় বুধবার রাত 11টার দিকে রিভার নর্থ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে একটি কালো গাড়ি ওই নৈশ ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় বাইরে জড়ো হওয়া মানুষ লক্ষ্য করে ভেতর থেকে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান 4 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। কী কারণে এ ঘটনা তা এখনও জানা যায়নি। গুলির ঘটনায় শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই স্থানে 2022 সালের নভেম্বরেও গুলির ঘটনায় প্রাণহানি ঘটে। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, তবে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি চুক্তিতে রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বুধবার দখলদার বাহিনীর গোলাবর্ষণে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। হাসপাতাল সূত্র জানায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাবার অপেক্ষায় ছিলেন। আল জাজিরার তথ্য বলছে শুধু গত 5 সপ্তাহেই গাজায় খাবার সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। চলমান সংঘাতে মানবিক সহায়তা কার্যক্রমও পড়েছে চরম হুমকির মুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজা থেকে জর্ডান ও তুরস্কে চিকিৎসা নিতে যাওয়া শিশু ও স্বজনদের বহনকারী গাড়ি বহরের পাশে হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্স ও বাস। কেউ আহত না হলেও পরিস্থিতি চরম আতঙ্কজনক ছিল বলে জানান সংস্থাটির প্রধান। বলেন এখনও 10,000-এর বেশি মানুষ চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর অপেক্ষায় আছেন, তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে হামাস নির্মূল করে সব জিম্মিকে মুক্ত করা হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব তারা পর্যালোচনা করছেন, তবে সংগঠনটি চায় চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি থাকতে হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাড়ি দুর্ঘটনায় মাত্র 28 বছর বয়সে প্রাণ হারালেন পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জতা। স্পেনের হাইওয়েতে ল্যাম্বরগিনি সুপারকার ড্রাইভ করছিলেন জতা। জামুরার কাছাকাছি পৌঁছালে হঠাৎ টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায় গাড়িটি। এ সময় আগুন ধরে গেলে গাড়ি থেকে আর বের হতে পারেনি জতা ও তার ভাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। গেল 22 জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন জতা। বিয়ের 2 সপ্তাহ না পেরোতেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। কদিন আগে পর্তুগালের হয়ে ইউএফএ নেশনস লিগ ও লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন জতা। এই ফরওয়ার্ডের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের পর আফিদা ঋতুপর্ণাদের নিয়ে বড় স্বপ্ন দেখছে বাফুফে। 2026 এশিয়ান কাপের শীর্ষ 6-এ জায়গা করে ফিফা নারী বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, যার জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চায় না ফেডারেশন। শক্তিশালী দলের বিপক্ষে খেলার পাশাপাশি এশিয়ান কাপের আগের সবকটি উইন্ডোতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় নারী ফুটবল দল। এদিকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় ফুটবলারদের পাশাপাশি হেড কোচ পিটার বাটলারের অবদানও স্বীকার করল বাফুফের নারী ফুটবল কমিটি।
বিশ্ব ফুটবল মঞ্চে পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স কিংবা জার্মানির পাশাপাশি বাংলাদেশের নাম। বিষয়টা আপনাকে অবাক করলেও স্বপ্ন দেখতে নেই মানা। আর মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দল সেই স্বপ্নই দেখাচ্ছে দেশের কোটি ফুটবল ভক্তদের। কিছুদিন আগেও যাদের স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে খেলা, সেই লক্ষ্য অর্জন করে ফেলেছে আফেইদা খন্দকারের দল। এবার চাই বিশ্বকাপের টিকিটও। মেগা ইভেন্টে জায়গা করে নিতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফের নারী ফুটবল কমিটি। 2026 নারী এশিয়ান কাপের আগে সবগুলো উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে। আমার বিশ্বাস যে 2026-এর এই ফাইনাল রাউন্ডে গিয়ে মেয়েরা আরও বেটার কিছু গেইন করবে, যেটা বাংলাদেশের জন্য অনেক সম্মানের। নারী ফুটবলের এই যাত্রায় হেড কোচ পিটার বাটলারের অবদানও ভোলেনি ফেডারেশন। এই ইংলিশ কোচের শেখানো কৌশল, শৃঙ্খলা ও শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা বদলে দিয়েছে মনিকা, মারিয়া, তহুরাদের। ধন্যবাদ আবারও পিটার বাটলারকে। পিটার বাটলার অনেক ভালো কোচ, আপনাদেরকে আগেও বলেছি, এবং সে জানে ডাগআউটে থেকে কিভাবে টিমকে এগিয়ে নিতে হবে, সে সেই কাজটাই করেছে। প্রথমবারের মতো নারী দল এশিয়ান কাপ কোয়ালিফাই করায় আবেগ আপ্লুত দীর্ঘদিন নারী উইং নিয়ে কাজ করা এই কর্মকর্তা। এই সাফল্যের নৈপথ্যের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে আরও বেশি স্বৈরশাসনের শঙ্কা বিএনপির। জাতীয় নির্বাচনের আগে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ। অপব্যবহার হওয়ায় রাষ্ট্রপতির ক্ষমার অধিকার সংশোধনে একমত রাজনৈতিক দলগুলো, জানালেন আলী রিয়াজ। দ্রুত জাতীয় সনদ চায় বিএনপিও, বললেন সালাউদ্দিন। এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, বলছে এনসিপি। গণসংযোগ বাধাগ্রস্ত অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।